নমস্কার। আপনারা ইতিমধ্যেই জানেন সি নিউজ এবং সেভ মরালিটি ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগে একটা অনুষ্ঠান চলছে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সহায়তা করবার জন্য বিষয় বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা সাবজেক্ট আলোচনা করে ফেলেছি, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে সেই অনুষ্ঠানের অংশ হিসাবে আমার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের বিশেষজ্ঞ শিক্ষক প্রলয় মিত্র রয়েছেন। প্রলয় স্যার, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। প্রলয় মিত্র চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সের টিচার। আমরা তাকে এই আলোচনায় অবশ্যই স্বাগত জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে বলবার যেটা বিশেষ করে তোমরা এই আলোচনাটা শুনবে, তোমাদের বন্ধু বান্ধবদের এই আলোচনাটা শোনার সুযোগ করে দেবে। অভিজ্ঞ মানুষজন আপনারা যারা রয়েছেন, শুভবুদ্ধির মানুষ যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকা, আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা অবশ্যই শেয়ার করে সর্বস্তরে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকের যিনি অতিথি প্রলয় বাবুকে তার বিষয় নিয়ে বলবার জন্য অনুরোধ করছি। তিনি অবশ্যই ছাত্রছাত্রীদের সহায়তা করবেন কিভাবে ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পাওয়া যায়, কোন কোন বিষয়গুলোতে এবারের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা গুরুত্ব দিতে পারে, এবং অবশ্যই তিনি তার মতো করে তিনি সমগ্র বিষয়টাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। ছাত্রছাত্রীদের কোন দিকগুলোতে লক্ষ্য রাখা উচিত সমস্ত কিছুই তিনি বলবেন। ওভার টু প্রলয় মিত্র। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাই সি নিউজ এবং সেভ মোরালিটি সংস্থাকে, যাদের যৌথ উদ্যোগে আজকের এই বিশেষ সম্প্রচার। আমরা জানি গত 2 বছর থেকে এই কোভিড পরিস্থিতিতে যেভাবে ছাত্রছাত্রী স্কুলমুখী হতে পারছে না, তারা পুরো প্রস্তুতি নিচ্ছে বাড়িতে থেকে, অনলাইন ক্লাস করে নিজের ইচ্ছে যা তারা যতটা পড়াশোনা করছে তার উপর ভিত্তি করে এই 2022 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা বসতে চলেছে। এই একটি বিরূপ পরিস্থিতিতে থেকে বা এই এক বিরূপ পরিস্থিতির মধ্যে এই নিউজ চ্যানেল যেভাবে ছাত্রছাত্রীদের কথা ভেবেছে তা অবশ্যই প্রশংসনীয়। তাদের সাধুবাদ জানিয়ে আমি আমার বিষয় নিয়ে এই আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, তোমরা জানো 2022-এর মাধ্যমিক পরীক্ষা সূচি অনুসারে 7ই মার্চ তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। বিভিন্ন বিষয় নিয়ে তোমরা সমানভাবে প্রস্তুত হচ্ছ। আমি আমার নিজের বিষয় ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরছি। তোমরা প্রত্যেকেই অবগত যে তোমরা পরীক্ষা দেবে রিডিউস সিলেবাসের উপরে। আমাদের ভৌত বিজ্ঞান সিলেবাসে মোট যতগুলি অধ্যায় আছে তার মধ্য থেকে কেবলমাত্র 8টি অধ্যায় তুলে নিয়ে তোমাদের নতুন করে রিডিউস সিলেবাস হয়েছে এবং তার উপরেই প্রশ্ন হবে, তার উপরেই তোমাদের উত্তর করতে হবে। প্রথমে আমি সেই সিলেবাস এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন, কোয়েশ্চেন প্যাটার্ন তা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের সামনে দেখো বোর্ডে কোয়েশ্চেন ফরম্যাট এবং মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। দেখো এখানে মোট 8টি অধ্যায়ের নাম লেখা আছে। প্রথমে কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। সেখানে মোট তোমাদের 5 নম্বর অ্যাটেন্ড করতে হবে। এমসিকিউ, ভেরি শর্ট আনসার। এইভাবে দেখো এমসিকিউ এখানে একটি আসবে, ভেরি শর্ট আনসার 2টি, শর্ট আনসার 1টি, আর লং আনসার কোনো আসছে না। এখানে মোট 5 নম্বর তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক তেমনি বিহেভিয়ার অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের আচরণ, সেখানেও তোমরা এমসিকিউ পাচ্ছ একটি, রয়েছে ভেরি শর্ট আনসার, লং আনসার 1টি, দিয়ে মোট 8 নম্বর। এখানে একটি কথা বলে রাখা দরকার, এমসিকিউ মানে তোমরা নিশ্চয়ই জানো মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে একটি নির্দিষ্ট প্রশ্ন দেওয়া থাকবে, তার এগেইনস্টে 4টি অপশন দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, সেই 4টি অপশনের থেকে যে কোনো একটি, অর্থাৎ যেটি সঠিক উত্তর তাকে বেছে নিয়ে উত্তর করতে হবে। ভেরি শর্ট আনসার, এখানে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। একটি বাক্যে উত্তর দাও,
ভুল বা ঠিক লেখো, শূন্যস্থান পূরণ, বা খুব সংক্ষেপে হয়তো একটি বাক্যে উত্তর লিখতে হচ্ছে বা একটি শব্দে উত্তর লিখতে হচ্ছে, এই ধরনের প্রশ্ন দেওয়া হয় সেখানে। মনে রাখবে এমসিকিউতে কিন্তু কোনো অথবা পাবে না, যতগুলি এমসিকিউ থাকবে তোমাদের সবগুলি অ্যাটেন্ড করতে হবে, সেখানে কোনো অপশন নেই। ভেরি শর্ট আনসার এবং লং আনসারে অবশ্যই অপশন পাবে। শর্ট আনসারের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন হবে, বিশেষ করে বিভিন্ন নিউমেরিক্যালস গুলো দেওয়া হয় এখানে। আর লং আনসার যেখানে 3 নম্বরের প্রশ্ন আছে সেখানে হয় পুরো 3 নম্বরের প্রশ্ন হবে, অথবা 2+1 এইভাবে বিভাজিত হয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি বিহেভিয়ার অফ গ্যাসেস থেকে বললাম মোট 8 নম্বরে তুমি প্রশ্ন পাচ্ছ। কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা, এখানে একটি এমসিকিউ ও তার সাথে 3 নম্বরে একটি লার্জ আনসার আছে, তাতে মোট 4 নম্বর তোমরা পাচ্ছ। লাইট, আলোক, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তোমরা এমসিকিউ পাচ্ছ 3টে, ভেরি শর্ট আনসার 3টে, শর্ট আনসার 1টি এবং লং আনসার 3টি, মোট 17 নম্বর তুমি পাচ্ছ লাইট থেকে। ঠিক কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে মোট 17 নম্বরের প্রশ্ন পাচ্ছ। এমসিকিউ 3, ভেরি শর্ট 3, শর্ট 1, লং 1, মোট 17 নম্বরের প্রশ্ন। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এখানে এমসিকিউ 2, ভেরি শর্ট 3, শর্ট আনসার 1, লং আনসার 1, এবং এখান থেকে মোট তুমি 10 নম্বরের প্রশ্ন পাচ্ছ। আয়নিক অ্যান্ড কোভালেন্ট বন্ডিং, দ্যাট মিন্স রাসায়নিক বন্ধন যেখানে পাচ্ছ, সেখানে এমসিকিউ 2টো, ভেরি শর্ট আনসার 4টে, শর্ট আনসার 3, লং আনসার 1, মোট 15 নম্বরের প্রশ্ন। এবং সর্বশেষ অধ্যায় অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, যাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলেও জানি, সেই অধ্যায় থেকে তোমরা এমসিকিউ পাচ্ছ 2টো, ভেরি শর্ট আনসার 4টে, শর্ট আনসার 1টি এবং লং আনসার 2টো, মোট 14 নম্বর তোমরা পাচ্ছ। তোমরা যদি এই কোশ্চেন ফরম্যাট ভালো করে খেয়াল করো তাহলে দেখো, লাইট থেকে 17, ইলেকট্রিসিটি থেকে 17, আয়নিক অ্যান্ড কেমিক্যাল বন্ডিং থেকে আয়নিক অ্যান্ড কোভালেন্ট বন্ডিং থেকে 15 এবং ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন থেকে 14। এই যে 4টি অধ্যায়ের নাম বললাম, অর্থাৎ 17, 15, 14, এই 4টি অধ্যায় থেকে মোট 63 নম্বরের প্রশ্ন তোমরা পাচ্ছ। তাহলে একটু ভেবে দেখো, মোট 90 নম্বরে তোমরা থিওরি দিচ্ছ, সেই 90 নম্বরের মধ্যে 63 নম্বরই পেয়ে যাচ্ছ এই 4টি অধ্যায় থেকে। বাকি নম্বর কিন্তু বাকি 4টি অধ্যায় থেকে আছে। আমরা জানি পড়া দুরকম হয়, ওয়ান ইজ টেকনিক্যাল পড়া, অ্যানাদার ওয়ান ইজ মেকানিক্যাল পড়া। অবশ্যই সায়েন্স তোমরা টেকনিক্যালি পড়বে, মানে আমি বলতে চাইছি যে অধ্যায়গুলোতে তোমাদের দেখতে পাচ্ছ বেশি স্কোর, অর্থাৎ 17, 15, 14, এই 4টি অধ্যায়কে একটু বেশি করে জোর দেওয়া, যেহেতু তোমাদের সামনে সময় খুব কম। কারণ দেখো, একটি অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, তা খুব ভালো করে নিয়ে তুমি পাচ্ছ মাত্র 5 নম্বর। কোনো অবস্থাতেই তুমি সেখান থেকে 5 নম্বরে বেশি কিন্তু প্রশ্ন পাবে না। হোয়ারাস লাইট, এই অধ্যায় তুমি পাচ্ছ 17 নম্বর প্রশ্ন, প্রায় 3 গুণ এবং তার থেকেও বেশি। সুতরাং লাইট যদি আমি খুব ভালো করে পড়ি তাহলে 17 নম্বরের প্রশ্ন পাচ্ছি, হোয়ারাস পরিবেশের জন্য ভাবনা পাচ্ছি 5 নম্বরের প্রশ্ন। তাহলে আমি কোনটা বেশি গুরুত্ব দেবো? অবশ্যই লাইট অধ্যায় বেশি গুরুত্ব দেবো। সুতরাং এইভাবে তোমরা এই কোয়েশ্চেন ফরম্যাট দেখে এবং মার্কস ডিস্ট্রিবিউশনের চার্ট দেখে তোমরা কিন্তু ঠিক করে নেবে যে কোন অধ্যায়ের উপর তোমাকে বেশি মনোযোগ দিতে হবে। যেহেতু এটা রিডিউস সিলেবাসের উপরে এই মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে, তোমরা কিন্তু সব জায়গায় এই মার্কস ডিস্ট্রিবিউশনের চার্ট পাবে না। কারণ সহায়িকাগুলোতে তোমরা যে মার্কস ডিস্ট্রিবিউশনের চার্ট পাবে সেটা হচ্ছে পুরো সিলেবাসের উপর দেওয়া। তোমরা এখান থেকে সেটা কপি করে রাখতে পারো, অথবা তোমরা গুগলে গিয়ে কিন্তু সার্চ করে পেতে পারো। যাই হোক, এবার যে প্রসঙ্গ আলোচনা, তা হচ্ছে আমি এই এমসিকিউ সম্পর্কে বললাম যে এখানে তোমরা কোনো অথবা পাচ্ছ না, যে কটা এমসিকিউ থাকবে সবগুলি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ভেরি শর্ট আনসারে তুমি অথবা পাবে, তবে মনে রাখবে অথবা কিন্তু যে অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক সেই অধ্যায়ের অথবা হবে। মানে ধরো গ্যাসের আচরণ থেকে কোনো একটি ভেরি শর্ট আনসার করা হয়েছে, সেখানে ভুল বা ঠিক কিছু বলা হয়েছে, সেই গ্যাসের অধ্যায় থেকেই কিন্তু তার অথবা পাবে। এমনটি নয় যে তুমি গ্যাসের অধ্যায়ের সাথে অন্য কোনো অধ্যায়ের অথবা পাচ্ছ। শর্ট আনসার যেখানে 2 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, সেই 2 নম্বরের প্রশ্নের মধ্যে মূলত নিউমেরিক্যালস গুলো থাকে, এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাই আমরা। যে কোনো অধ্যায়ের নিউমেরিক্যালস আমরা জানি যে এই বিভিন্ন অধ্যায়গুলির মধ্যে বিহেভিয়ার অফ গ্যাসেস, কেমিক্যাল রিয়াকশনস, কারেন্ট ইলেকট্রিসিটি, এই কয়েকটি অধ্যায় থেকে কিন্তু নিউমেরিক্যালস আসে, অর্থাৎ গাণিতিক সমস্যা তোমাকে সমাধান করতে হয়। মনে রাখবে, ভৌতবিজ্ঞান প্রশ্ন করার পদ্ধতি অনুসারে যে কোনো নিউমেরিক্যালসের সাথে সেই অধ্যায় অপর একটি নিউমেরিক্যাল কিন্তু তোমাকে অথবা দেওয়া হবে। অর্থাৎ এটা না যে নিউমেরিক্যালটা দেওয়া হলো, তুমি যদি আনফরচুনেটলি সেটা করতে না পারো তাহলে তুমি মিস করছো, তা না, তুমি সেকেন্ড অপশন পাচ্ছ। সুতরাং তুমি নিউমেরিক্যালস গুলো খুব ভালো করে করবে, খেয়াল রাখবে, এবং অবশ্যই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে করতেই হবে।
আমরা নম্বর বিভাজন দেখে নিলাম। এবার আমি আসছি আমাদের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার অনুসারে আলোচনায়। মাননীয় সঞ্চালক মহাশয় আমাকে যে বিষয়ের উপর গুরুত্ব দিতে বলেছেন, যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা ভালো স্কোর করবে, কিভাবে তারা পরীক্ষায় সফল হবে, তা বিষয়ে আলোচনা করতে বলেছেন। সুতরাং মাননীয় সঞ্চালক মহাশয়ের সেই প্রশ্নের উত্তর অনুসারে আমি এক একটি অধ্যায় নিয়ে কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে পড়লে তোমরা ভালো স্কোর করতে পারবে তা আলোচনা করছি। প্রথমে চলে আসি পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। তোমরা দেখবে এই অধ্যায়ে প্রথম দিকে যে পড়া আছে তা কিন্তু প্রায় ভূগোলের মতোই। আমরা দেখবো বায়ুমণ্ডলের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো পড়া আছে। এখানে ভৌতবিজ্ঞানের যে আলোচনা আছে তার থেকে বেশি তোমরা ভূগোল অধ্যায় সেটা পড়ে থাকো। তার ঠিক পরের অংশ দেখবে ওজোন হোল, অর্থাৎ ওজোন গহ্বর নিয়ে আলোচনা আছে। সেই ওজোন গহ্বর ফর্মেশনের ক্ষেত্রে সিএফসির ভূমিকা, নাইট্রোজেন অক্সাইডসের ভূমিকা, তা ভালো করে পড়তে হবে। এবং অবশ্যই মনে রাখবে সেখানে কেমিক্যাল ইকুয়েশনস গুলো ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন দেওয়া হবে যে ওজোন গহ্বর তৈরিতে সিএফসির ভূমিকা লেখো, ঠিক এইভাবে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়। এবার সিএফসির ভূমিকা কিন্তু কেবলমাত্র তুমি শব্দ প্রয়োগ করে আসলে তাহলে পুরো নম্বর পাবে না। এক্ষেত্রে তোমাকে অবশ্যই কেমিক্যাল ইকুয়েশনস দেখবে, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে কেমিক্যাল ইকুয়েশনস দেওয়া আছে, সেখানে কিভাবে সিএফসি ব্রেক করে সে ন্যাসেন্ট ক্লোরাইড তৈরি করে নিয়ে কিভাবে ওজোন হোল ফর্মেশন করছে তা দেওয়া আছে। অবশ্যই ভালো করে সেগুলো পড়ে লিখে লিখে প্র্যাকটিস করবে। এই লিখে প্র্যাকটিস করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো এই ধরনের কেমিক্যাল ইকুয়েশনস গুলো কেবলমাত্র পড়ে মনে রাখা যায় না, পারফেকশন আনতে গেলে অবশ্যই তোমাকে লেখার অভ্যাস করতেই হবে। এই ওজোন হোল ফর্মেশনের পরেই তোমরা পাবে গ্রিন হাউস এফেক্ট। সেখানে ছোট ছোট অনেক প্রশ্ন হয়, যেমন ধরো জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ মিথেন, তোমরা প্রত্যেকেই জানো। ঠিক তেমনি জৈব আমাদের যদি বলে যে এরকম যে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে বেশি গুরুত্ব কার, তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড। এই ধরনের কিছু প্রশ্ন পড়বে সেখানে। গ্রিন হাউস এফেক্টের সুফল এবং তার সাথে কুফল, তোমরা জানো যে বইতে মূলত গ্রিন হাউস এফেক্টের কুফল আলোচনা করা হয়, আমরা প্রত্যেকেই তার সম্পর্কে অবগত। কিন্তু মনে রাখবে গ্রিন হাউস এফেক্টে কিছু সুফলও আছে, সেই সুফল তোমাদের পড়তে হবে। এরপরে দেবে জ্বালানি। ওই অধ্যায়ের শেষের দিক থেকে গিয়ে তোমরা পাবে জ্বালানি, যেখানে জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর সংজ্ঞা আছে, তাপন মূল্যর তাৎপর্য আছে, বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে আলোচনা আছে। যেমন মনে করো পুনরুৎপাদনযোগ্য জ্বালানি, এইগুলো আলোচনা কিন্তু তোমায় করতে হবে। পড়বে ভালো করে, উদাহরণগুলো পড়বে, জ্বালানি বিভিন্ন প্রকারভেদ পড়বে। এবং মূলত এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার জায়গা এইগুলি, যে স্থানগুলো আমি মেনশন করলাম অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে সেই জায়গাগুলো পড়বে। তাহলে যে 5 নম্বরের প্রশ্ন তোমরা পাচ্ছ এখান থেকে পরিবেশন ভাবনা, অবশ্যই সেই 5 নম্বর কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে। চলে আসছি গ্যাস অধ্যায়ে। গ্যাস অধ্যায়ে তোমরা জানো প্রথমেই গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। খুব সংক্ষেপে গল্পের মতো পড়বে, খুব বেশি মুখস্থ করা বা পড়ার মতো জায়গা সেখানে নেই। তবে হ্যাঁ, গ্যাসের চাপ, প্রথম যে প্রশ্নটা আসার থাকে গ্যাস অধ্যায়ে তা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান তোমাকে কিন্তু এক্সাক্ট ফিগারটা বলতে হবে, অর্থাৎ 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার অর 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অর পাস্কাল। এই পারফেক্ট ভ্যালুটা তোমাকে বলতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষার খাতা দেখার সময় যে বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান লেখো, লিখে দেয় স্টুডেন্টরা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। যদিও পক্ষান্তর উত্তরটি সঠিক, কিন্তু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বললেই কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বলা হচ্ছে না। কারণ সেই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের মধ্যে অনেকগুলো কন্ডিশনস আছে, সেই কন্ডিশন তুমি মেনশন করছো না। সেই কারণেই তুমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি চাই ডিরেক্ট তুমি সেই যে নিউমেরিক্যালটা বললাম ঠিক সেই ভ্যালুটাই তোমরা বলবে। যদি সিজিএস এ বলতে হয় তাহলে সিজিএস ইউনিটে, যদি এসআই বলে এসআই ইউনিটে, যদি কিছু মেনশন না করা থাকে তুমি যে কোনো একটা ইউনিটে বলবে। এরপরেই দেখবে চলে আসবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র। সূত্রগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে। তার সাথে দেখবে প্রত্যেকটি সূত্র ইম্পর্টেন্ট, প্রতিটি সূত্রের মধ্যে কোন কোন অংশ ধ্রুবক থাকে একটা চার্ট করে নিয়ে পড়লে খুব ভালো হবে। যেমন ধরো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র, এই তিনটি সূত্রের মধ্যে ধ্রুবক রাশি কি কি? প্রত্যেকটির মধ্যে ধ্রুবক রাশি ভর, এটা কমন। ভর হচ্ছে তিনটির মধ্যে ধ্রুবক রাশি, কিন্তু বয়েলের সূত্রে উষ্ণতা, চার্লসের সূত্রে চাপ এবং চাপের সূত্রে আয়তন, এই তিনটি রাশি হচ্ছে ধ্রুবক। এই তিনটি আলাদা আলাদা সূত্রের ক্ষেত্রে সুতরাং আপনার ধ্রুবক রাশিগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় প্রশ্ন দেয়। এর সাথে এই সূত্রগুলি যে যে গাণিতিক রূপটি, সেই গাণিতিক রূপটি কিন্তু আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বে। কারণ তোমাকে দেওয়া হয় প্রশ্ন যে বয়েলের সূত্রটি লিখে তার গাণিতিক রূপ উল্লেখ করো, তাহলে গাণিতিক রূপ তোমাকে অবশ্যই P1 V1 = P2 V2 এই এতটা করে তোমাকে দেখাতে হবে। প্রত্যেকটি সূত্র থেকে দেখবে কিছু গ্রাফ আছে, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো খুব ইম্পর্টেন্ট।
যেমন মনে করো বয়েলের সূত্র থেকে পি বনাম ভি বা পিভি বনাম পি, এই লেখচিত্রগুলো করতে হবে। চার্লসের সূত্রে এই ধরনের লেখচিত্র আছে, চাপের সূত্র পাবে লেখচিত্র, এবং সেই লেখচিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে তোমরা করবে। কখনোই লেখচিত্র পেন দিয়ে করতে যাবে না, পেন্সিল দিয়ে পরিষ্কারভাবে সে লেখচিত্র করবে। সেখানে তোমরা স্কেলের সাহায্য নেবে, স্কেল দিয়ে অ্যাক্সিস গুলো খুব সুন্দর করে টেনে নিয়ে তারপর পিভি অক্ষ বা পি অক্ষ মেনশন করে নিয়ে লেখচিত্র ড্র করবে। এবং গ্যাস অধ্যায় থেকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন আসা, সেটা হচ্ছে যে এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এদের বিহেভিয়ার নিয়ে আলোচনা। সেখানে দেখবে বলা হবে যে আদর্শ গ্যাসের যে বিহেভিয়ার গুলো আছে তা কিন্তু বাস্তব গ্যাস মানে না। প্রশ্ন আসে এখান থেকে যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ উল্লেখ করো। সেক্ষেত্রে তোমরা বইতে খুব সুন্দরভাবে পড়েছো, চাপ ফ্যাক্টর, আয়তন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো মেনশন করবে। তারপরে দেখবে গ্যাসের গতীয় তত্ত্বের যে স্বীকার্য সমূহ, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য পরীক্ষায় খুব আসে, তোমরা বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় দেখেছো। গ্যাসের অণুর গতীয় তত্ত্বের স্বীকার্য সমূহ আলোচনা করো। বইতে বেশ কয়েকটি স্বীকার্য দেওয়া আছে, তোমরা কয়েকটি স্বীকার্য তার থেকে ভালো করে মেমোরাইজ করবে। অতঃপর যে প্রশ্ন আসে গ্যাসের অণুর চাপ, এই যে গ্যাস যে চাপ প্রয়োগ করে তার সপক্ষে যুক্তি। প্রশ্নটি কিভাবে দেওয়া হয়, গ্যাস যে চাপ প্রয়োগ করে তার সপক্ষে যুক্তি দাও। স্টুডেন্টরা কিন্তু এখানেও ভুল করে চলে আসে। গ্যাসের অণুর চাপের যুক্তি আর গতীয় তত্ত্ব দুটি কিন্তু একদম ভিন্ন। আমাদের খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, ওই গ্যাসের অণুর গতীয় তত্ত্বের উত্তরের সাথে এই চাপের সপক্ষে যুক্তি তা কিন্তু গুলিয়ে ফেলে। মনে রাখবে গ্যাসের অণু যে গতিশীল, সেই গতিশীলতা সপক্ষে যুক্তি তাতে কি ব্যাপন প্রক্রিয়া এবং গ্যাসের অণুর চাপ, এই দুটো মেনশন করবে। আর গতীয় তত্ত্বে সেখানে কিন্তু তোমরা কি করবে, গতীয় তত্ত্বে যে বিভিন্ন মেনশনগুলো বিষয়গুলো আছে, যেমন মনে করো পয়েন্ট মাস বা তারা যে পরস্পরের মধ্যে কোনো ইন্টারাকশন থাকে না বা ফ্রি পাথ, তোমরা বইতে খুব ভালো করে পড়বে, সেই জায়গাগুলো দেখবে। তাহলে গ্যাস অধ্যায়ের এই অংশগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবে গ্যাসের থেকে তোমাকে কিন্তু নিউমেরিক্যালস অ্যাটেন্ড করতেই হবে, অর্থাৎ গ্যাস অধ্যায় থেকে অঙ্ক আসবেই আসবে। প্রতিটি অঙ্কতে 2 নম্বর করে থাকবে। অঙ্ক করার ক্ষেত্রে কয়েকটি কথা বলে রাখি। অঙ্ক করার ক্ষেত্রে তুমি যে সূত্র প্রয়োগ করছো সেই সূত্রটি মেনশন করবে। সাপোজ বয়েলের সূত্র অনুসারে যদি কোনো অঙ্ক তোমাকে করতে হয় তাহলে লিখবে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 = P2 V2, এই জায়গাটি অবশ্যই উল্লেখ করবে। ঠিকঠাক মানগুলো বসাবে, ক্যালকুলেশন করবে এবং অবশ্যই মনে করে কিন্তু ইউনিট লিখবে। আমাদের ভৌত বিজ্ঞানে যে নিউমেরিক্যালসগুলো আছে তাতে পুরো অঙ্কটি কিন্তু ক্রেডিট নির্ভর করে ইউনিটের উপরে। এমনটাও হতে পারে যে তুমি ইউনিট দিলে না, কোনো এক্সামিনার পুরো উত্তরটাই কেটে দিল। কারণ পার্ট নাম্বারের কিন্তু কোনো নিয়ম ধরা ব্যাপার নেই যে না পার্ট নাম্বার দিতেই হবে। হ্যাঁ, আমরা খাতা দেখার সময় হয়তো পার্ট নাম্বার দিয়ে দিই, কিন্তু যদি ইউনিট না থাকে, কোনো এক্সামিনার যদি দেখা গেল পুরো উত্তরটা কেটে দিল, তুমি তার পেছনে ছুটতে পারবে না যে কেন এই উত্তরটি কাটা হলো। সুতরাং ইউনিটের উপর তোমরা কিন্তু একটু অতিরিক্ত যত্নশীল হবে। আমরা গ্যাস অধ্যায় আলোচনা শেষ করলাম এবং মনে রাখবে গ্যাস অধ্যায় থেকে আমরা মোট 8 নম্বরের প্রশ্ন পাচ্ছি। সুতরাং অবশ্যই ভালো করে পড়বো, মন দিয়ে পড়বো। চলে আসি কেমিক্যাল ক্যালকুলেশন। নামকরণ থেকে বুঝতে পারছো এখানে যে রাসায়নিক গণনা তোমাকে গণনা করতে হবে। মোট 4 নম্বরের প্রশ্ন, একটি এমসিকিউ, বাকি 3 নম্বরের মধ্যে তোমাকে অঙ্ক দেবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কয়েকটি পার্টিকুলার ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, কেমিক্যাল ইকুয়েশনস। সেই ইকুয়েশনসগুলো অবশ্যই ব্যালেন্সড কন্ডিশন অর্থাৎ সমতা বিধান করে মনে রাখবে তোমরা। কারণ যখন তোমাকে অঙ্কটি দেবে, সেই অঙ্কটি করার প্রথম স্টেপটাই হচ্ছে সেই রাসায়নিক সমীকরণটা উল্লেখ করতে হবে। সুতরাং সেই সমীকরণ যদি তুমি না জানো তাহলে কিন্তু অঙ্কটি তুমি এগোতে পারবে না। সেই কারণে নির্দিষ্ট কিছু সমীকরণ অবশ্যই তোমরা ভালো করে মেমোরাইজ করে যাবে এবং সেই সমীকরণগুলো প্রয়োগ করে কি করে অঙ্কগুলো করতে হয় তা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নির্দিষ্ট সমীকরণগুলো কিন্তু সমতা বিধান করা অবস্থায় অর্থাৎ ব্যালেন্সড কন্ডিশনে তোমরা মেমোরাইজ করবে খুব ভালো করে। এই যে বিভিন্ন টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে যে ধরনের নিউমেরিক্যালসগুলো আসে দেখবে খুব বেশি কঠিন কোনো প্রশ্নের উত্তর করার দরকার নেই এই মুহূর্তে, কারণ মাধ্যমিক পরীক্ষা মনে রাখবে যথেষ্ট সহজ পরীক্ষা। এখানে তোমাদের কিন্তু কোনো অবস্থাতেই বিভ্রান্তিমূলক কোনো প্রশ্ন দেওয়া হয় না। তোমরা যাতে স্কোর করতে পারো, তোমরা ভালো নম্বর পাও, সেভাবেই কিন্তু পর্ষদ থেকে প্রশ্ন করা হয়। আমি চলে আসি লাইট অধ্যায়। তোমাদের আগেও বলেছি যে লাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে মোট 17 নম্বরের প্রশ্ন আসবে। মনে রাখবে লাইট অধ্যায় কিন্তু পুরোপুরি ছবি আঁকার উপর নির্ভর করে। আমরা লাইট অধ্যায় যখন বিভিন্ন উত্তরগুলো দেখি, একটি বিষয় নিয়ে আমাদের খুব আফসোস হয় বেসিক্যালি আমার, যে হয়তো কোনো একটা ছবি এসছে, আলোক সংক্রান্ত ছবি, মিন্স হয়তো লেন্স বা দর্পণ নিয়ে কোনো একটি উত্তর করতে হচ্ছে। ছেলেমেয়েরা কি করলো, সেখানে লেন্সটি আঁকলো বা দর্পণ আঁকলো, আলোক রশ্মি আঁকলো, কিন্তু রশ্মি কোনো অ্যারো দিল না, অর্থাৎ ডিরেকশন অফ লাইট। তুমি ধরো একটা লেন্সের ছবি আঁকলে, লেন্সের ছবি এঁকে নিয়ে তুমি সেখানে আলোক রশ্মি কোনো গমন পথ দেখাচ্ছ, তুমি হয়তো অ্যারো দিলে না,
খুব সুন্দর ছবিটা এঁকেছো, কিন্তু আনফরচুনেটলি কেটে তোমাকে এখানে 0 ক্রেডিট দিতে হয়। এই কারণেই, কারণ মনে রাখবে যে আলোকের ছবিতে যদি তুমি অ্যারো মার্ক না দাও তাহলে সেটা কিন্তু মূল্যহীন হয়ে দাঁড়ায়। সুতরাং আমি বলবো, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় কোশ্চেন অর্থাৎ প্রশ্নপত্র হাতে পাচ্ছ, প্রশ্নপত্র হাতে পেয়ে যখন প্রথম 15 মিনিট সেই প্রশ্নপত্র দেখছো, সেই প্রশ্নপত্র দেখার সময় যেখানে দেবে লাইটের কোশ্চেন এসছে, সেখানে ওই প্রশ্নের পাশে তুমি একটা অ্যারো মার্ক আগেই দিয়ে রাখো, প্রশ্নপত্রের মধ্যে অ্যারো মার্কটা দিয়ে রাখো। তাতে সুবিধা কি হবে, তুমি যখন সেই প্রশ্নের উত্তর পরে করতে যাচ্ছ তখন বিভিন্ন টেনশনে দেখা গেল তুমি স্কিপ করে যাচ্ছ, কিন্তু প্রশ্নপত্রেই যদি তোমার একটা অ্যারো মার্ক থাকে তাহলে তোমার মনে পড়বে হ্যাঁ আমাকে এখানে আলোকের ছবিতে অ্যারো মার্ক দিতে হবে। আবার বলছি, প্রশ্নপত্রে অ্যারো মার্ক দেবে, কখনো আবার উত্তর লিখতে যাবে না, কারণ প্রশ্নপত্রে উত্তর লেখা বা অন্য কিছু লেখা কিন্তু সেটা মাস্টারমশাই বা দিদিমণি যারা থাকবেন তারা কিন্তু তা নিয়ে তোমাকে বাধা দিতে পারেন, কারণ স্বাভাবিকভাবে প্রশ্নপত্রে কিছু লেখা কিন্তু বারণ, কিন্তু তুমি একটা অ্যারো মার্ক সেখানে দিতেই পারো। এই লাইট অধ্যায় থেকে তোমরা বইতে যা আছে দেখবে, প্রথম দিকে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা আছে, গোলীয় দর্পণে বিভিন্ন সংজ্ঞাগুলো পড়বে। উপাক্ষীয় রশ্মি থেকে R = 2f একটি প্রমাণ আছে, সেই প্রমাণটি অবশ্যই করবে। গোলীয় দর্পণের মধ্যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন, তাদের ব্যবহার, তারপরে পড়ে আসবে প্রতিসরণের অংশটি পড়বে, স্নেলের সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রতিসরণের অংশ থেকে দেখবে তোমাদের আয়তাকার কাচের স্ল্যাবের প্রমাণ তো খুব খুব গুরুত্বপূর্ণ, তার সাথে সেখানে প্রিজম পেয়ে যাবে, এবং প্রিজমের ক্ষেত্রে দেখবে ওই ডেল্টা = I1 + I2 - a অর্থাৎ চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের যে প্রমাণ, ধরে নয় এবার পরীক্ষা আসবেই আসবে। যে প্রমাণগুলির কথা বললাম সেই প্রমাণগুলির মধ্যে পরীক্ষায় এবার আসার সম্ভাবনা এই কারণেই অত্যন্ত বেশি, কারণ মোট 17 নম্বরের প্রশ্ন আসবে। যতটুকু অধ্যায় তার মধ্যে এই অংশগুলো বাদ দিয়ে কিন্তু 17 নম্বর প্রশ্ন করা যায় না। তারপরে চলে আসি লেন্সে, উত্তল লেন্স, অবতল লেন্স, তার ছবি, আলোক কেন্দ্র, বিভিন্ন সংজ্ঞাগুলো করবে, সেখানে প্রতিবিম্ব গঠনগুলো পড়বে। বিশেষ করে উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে যে প্রতিবিম্ব গঠন হয়, অর্থাৎ ফোকাসে, ফোকাসের থেকে কম দূরত্বে, ফোকাস থেকে বেশি দূরত্বে, 2f অর্থাৎ দ্বিতীয় ফোকাসে বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠন হয়, সেক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্য অর্থাৎ যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার বৈশিষ্ট্য, তার সদ্বিম্ব না অসদ্বিম্ব, তার অবস্থান, তা অবশিষ্ট না সমশিষ্ট, তা অবশ্যই ভালো করে দেখবে। এক্ষেত্রে আবার বলছি, যখন আলোক সংক্রান্ত যে ছবিগুলো আঁকবে অবশ্যই কিন্তু পেন্সিল ইউজ করবে, এবং অ্যারো মার্ক, অ্যারো মার্ক, অ্যারো মার্ক, বারবার গুরুত্ব দিচ্ছি অ্যারো মার্কের উপর, কারণ মানে বলা হচ্ছে যে পরীক্ষার সময় কিন্তু এই উত্তরগুলো কাটতে খুব কষ্ট হয়, যে ছেলেমেয়েরা এত সুন্দর করে উত্তর করেছে কিন্তু অ্যারো মার্ক দেয়নি বলে হয়তো আমাকে 0 ক্রেডিট দিতে হচ্ছে। সুতরাং তোমরা এই ভুলটি খবরদার করবে না, আর পেন্সিল দিয়ে ছবি আঁকবে। আলোক অধ্যায়ের এই অংশগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষের দিকে গিয়ে দেখবে বিচ্ছুরণ নিয়ে ছোট একটা আলোচনা আছে, এবং বিক্ষেপণ। বিক্ষেপণ তোমরা জানো যে এই আমরা যে দিনের বেলায় আকাশকে নীল দেখি, তা বিক্ষেপণের জন্য ওখানে ডিটেলসে পড়ার দরকার নেই, এই প্রশ্নটাই দেয় যে দিনের বেলা আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য, ডিরেক্ট মনে রাখবে বিক্ষেপণ। আর আলোর বিচ্ছুরণ থেকে সেখানে দেখবে আমাদের বিশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, এই বর্ণালী পাঠগুলো আসে। মধ্যবর্ণ, হলুদ বর্ণকে মধ্যবর্ণ বলে তোমরা প্রত্যেকে জানো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে মধ্যবর্ণ কোনটি, তোমরা মনে রাখবে হলুদ বর্ণ হচ্ছে মধ্যবর্ণ। এই হচ্ছে আলোক অধ্যায় থেকে আলোচনা। চলে আসছি কারেন্ট ইলেকট্রিসিটি। তোমরা খেয়াল করো, দেখো কারেন্ট ইলেকট্রিসিটি মোট 17 নম্বরের প্রশ্ন আসছে, MCQ 3, বাকি দেখো সমস্ত রকম অংশেই কিন্তু তোমরা প্রশ্ন পাচ্ছ এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে প্রথমেই তোমরা আধান কি তা পাচ্ছ, কুলম্বের সূত্র পাচ্ছ, EMF ইলেকট্রোমোটিভ ফোর্স পাচ্ছ, তারপরে ওহমের সূত্র পেয়ে যাবে, সে ওহমের সূত্রে গাণিতিক রূপ দেখবে, গ্রাফ পাবে। ওহমের সূত্র থেকে তোমরা পাচ্ছ ওখানে রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এই বিষয়গুলো সেখানে পড়ছো। যে যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটি পয়েন্ট কিন্তু মন দিয়ে পড়বে, ওখানে ছেড়ে আসার মতো কোনো অংশ নেই। রোধের পরেই তোমরা পেয়ে যাবে রোধের সমবায়। আমরা সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, দুই প্রকার সমবায় জানি, সেই সমবায় থেকে মনে রাখবে বিভিন্ন নিউমেরিক্যালস তোমাদের দেওয়া হয়। তবে এবার বলছি, যেহেতু 17 নম্বরের প্রশ্ন আসবে সেখান থেকে, সেই কারণে ওই রোধের যে সমন্বয়গুলো আছে অর্থাৎ সমবায়গুলো, সেখানে তুল্য রোধ নির্ণয়ের যে গাণিতিক রূপটি, সে অবশ্যই গাণিতিক রূপটা প্র্যাকটিস করবে। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ R = R1 + R2 + R3, ঠিক তেমনি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R = 1/R1 + 1/R2 + 1/R3, এই রিলেশনটি প্রমাণ। এটি সাধারণত পরীক্ষা দেয় না, তবে যেহেতু বলছি যে এবার 17 নম্বরের প্রশ্ন আসবে সেখান থেকে, সুতরাং অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু প্রমাণগুলো দেখবে, এবং এখান থেকে কিন্তু অঙ্ক দেওয়া হয়। তারপর দেখবে BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট নিয়ে আলোচনা করা আছে, ফ্লেমিং এর সূত্র পাচ্ছ, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পাচ্ছ, তারপর বার্লো চক্র পাচ্ছ, মোটর পাচ্ছ, এটা খুব ভালো করে দেখবে। মোটর এবং জেনারেটরের মধ্যে পার্থক্য দেখবে।
নেক্সট গৃহবর্তনী আছে, গৃহবর্তনীর মধ্যে বিভিন্ন যে তারগুলো ইউজ করি আমরা, লাইট তার, ফিউজ তার, লাইট তার, আমাদের আর্থিং, নিউট্রাল, এই তারগুলির যে আন্তর্জাতিক বর্ণ সেই কালার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেটা মেনশন করবে। ফিউজ তার নিয়ে পড়বে, ফিউজ তারের কার্যপ্রণালী পড়বে, ফিউজ তারের যে গ্রেড, আমরা এরকম একটা প্রশ্ন খুব পাই যে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বুঝি, খুব ভালো করে এটা উত্তর করবে। এটি অত্যন্ত কমন প্রশ্ন। আর্থিং এটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশগুলো কিন্তু ইলেকট্রিসিটি অধ্যায় করে দেখতে হবে। যে অংশগুলি বললাম সেই অংশগুলি যদি আলাদা করে জোর দিয়ে পড়ো তাহলে অবশ্যই 17 নম্বরের কিন্তু প্রশ্ন করতে হবে। তবে অবশ্যই মনে রাখবে নিউমেরিক্যাল কিন্তু মাস্ট। এই 17 নম্বরের মধ্যে 2 মানে একটি অথবা দুটি কিন্তু নিউমেরিক্যাল তোমরা পাবে। তবে নিউমেরিক্যালসের সাথে অপর একটি নিউমেরিক্যাল সেই অধ্যায় থেকে তোমরা অথবা হিসেবে পাবে। চলে আসি শেষের দিকে, পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং অধ্যায়। আমরা মোট 10 নম্বরের প্রশ্ন পাবো। পিরিয়ডিক টেবিল তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছো, সেখান থেকে দুটি সংজ্ঞার কথা আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি এবং অপরটি হচ্ছে আমাদের জারণ ক্ষমতার যে পার্ট সেই অংশটি। অর্থাৎ এই জারণ ক্ষমতার অংশ এবং এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এছাড়াও দেখবে আয়নন বিভব অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়াল। তোমরা এই অংশ থেকে মানে পিরিয়ডিক টেবিল অধ্যায় থেকে দুটি সংজ্ঞা খুব ভালো করে পড়বে। 1 ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এবং 2 আয়নন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। দেখবে ওই আয়নন বিভবে ওখানে প্রশ্ন একটু জটিল করার জন্য বলে দেয় প্রথম আয়নন বিভবের সংজ্ঞা লেখো। তোমরা কিন্তু কোনো অবস্থাতেই ভয় পাবে না, প্রথম আয়নন বিভবের সংজ্ঞা আর আয়নন বিভবের সংজ্ঞা কিন্তু একই হবে। সুতরাং এই আয়নন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা এই দুটি সংজ্ঞা খুব ভালো করে পড়বে। বিভিন্ন পর্যায়গত ধর্মগুলো নিয়ে আলোচনা করবে, যেমন পরমাণুর আকার, জারণ ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তাদের অক্সাইডগুলি, আম্লিক প্রকৃতি, ক্ষারীয় প্রকৃতি, এগুলো আলোচনা করার জায়গা আছে। খুব সংক্ষিপ্ত অধ্যায় একটি। বিভিন্ন মৌলগুলির উদাহরণগুলো নিয়ে তোমরা আলোচনা করবে, যেমন নিক্টোজেন্স কি, চ্যালকোজেন্স কি, ট্রানজিশন এলিমেন্টের উদাহরণ বা অ্যালকালাইন আর্থ মেটাল, এই ধরনের কিছু উদাহরণ চাই। কয়েনেজ মেটাল, মুদ্রা ধাতু কাকে বলে বা উদাহরণ, এই উদাহরণগুলো পরীক্ষা পাবে। যেহেতু 10 নম্বরে তোমরা পাচ্ছ, 10 নম্বরের প্রশ্ন এখানে বিভিন্ন জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হবে। আমি পরবর্তী সময়ে যদি হয় তাহলে আমি পিরিয়ডিক টেবিলের সামান্য আলোচনা করে নেব তোমাদের সাথে। নেক্সট আমরা আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ডিং যাচ্ছি, অর্থাৎ এখানে আমরা রাসায়নিক বন্ধন প্রকৃতি পাচ্ছি। কোভ্যালেন্ট এবং আয়নিক বন্ডের ক্ষেত্রে তোমরা মনে রাখবে বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন রকম বন্ডিং তোমরা পাবে, বিভিন্ন অণুর বন্ডিং পাবে। এই মুহূর্তে কিন্তু কোনো অবস্থাতেই সিলেবাসের বাইরে গিয়ে কোনো কিছু পড়তে যাবে না। দেখবে তোমাদের টেক্সট বইতে যে কয়টি অণু দিয়ে দেওয়া আছে, দেখবে নির্দিষ্ট কিছু অণু আছে সেই অণুগুলি সমযোজী বন্ধন এবং নির্দিষ্ট কিছু অণু আছে সেই অণুগুলি তড়িৎযোজী বন্ধন আলোচনা করা আছে। এই লুইস ডট ডায়াগ্রামের মধ্য দিয়ে কেবলমাত্র সেই অণুগুলির গঠনই পড়বে। পেন্সিল দিয়েও গঠনগুলো করতে পারো অথবা পেন ইউজ করে করতে পারো। পেন ইউজ করলে সমস্যাটি হচ্ছে ভুল হলে তোমাকে আবার কেটে নতুন করে করতে হবে, হোয়ারাস পেন্সিল ইউজ করলে তোমরা তাকে ইরেজ করে আবার নতুন করে সেখানে করতে পারো। যেটা তোমার সুবিধা মনে হবে সেভাবেই করবে। কিন্তু একটা অনুরোধ, যে কোনো অবস্থাতেই বইতে যে অণুগুলির গঠন চিত্র দেওয়া আছে তার বাইরে কোনো অবস্থাতেই এখন কোনো নতুন করে অণু পড়তে যাবে না, কারণ মাধ্যমিকে কোনোভাবেই বাইরে থেকে কোনো অণু গঠন আলোচনা করা হয় না। সমযোজী এবং তড়িৎযোজী এই যে বিভিন্ন যৌগগুলো আছে তাদের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে এবং বৈশিষ্ট্য পড়লেই কিন্তু দেখবে যে তাদের মধ্যে পার্থক্য তোমরা পড়ে ফেলছো। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, যে এমন একটি অণু উদাহরণ দাও যে অণুতে সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন দেখা যায়। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এমন একটি অণু উদাহরণ যেখানে সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন উভয় প্রকার বন্ধনে তোমরা পাচ্ছ। ঠিক এই জায়গাগুলো পড়লেই তোমরা এই বন্ডিং অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারছো। চলে আসি শেষ অধ্যায়, আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ অধ্যায়। সেই অধ্যায় থেকে 14 নম্বরের প্রশ্ন আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ইন্টারেস্টিং অধ্যায়। মাত্র 3-4 পৃষ্ঠার মধ্যে অধ্যায়টি শেষ হয়েছে। সেখানে দেখবে ভোল্টামিটার, জলের তড়িৎ বিশ্লেষণ, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সমীকরণ, ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। সেখানে দেখবে এই কপার সালফেট জলীয় দ্রবণে গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় কিনা, এটি ভালো প্রশ্ন, সেই জায়গাটিও তোমরা ভালো করে দেখবে। চলে আসবে সেখানে ধাতু নিষ্কাশন, আবার তার ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, সেই অংশটির উপর আলাদা করে গুরুত্ব দিতে হয়। আর আসবে দেখবে ধাতু বিশোধন। ধাতু বিশোধন মিন্স হচ্ছে কোনো ধাতু একটি অশুদ্ধ অবস্থায় আছে তাকে বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসবো।
একটাও যদি তোমাদের পড়তে হয় সেটা হচ্ছে কপার ধাতু বিশোধন। সেই কপার ধাতুর ক্ষেত্রে ওখানে অ্যানোড মাঠ বলে একটা অংশ আছে, সেই অ্যানোড মাঠ খুব খুব ভালো করে পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো দেখবে 2022-এ প্রশ্নপত্রে অ্যানোড মাঠ কি তার অর্থনৈতিক গুরুত্ব লেখো একটি প্রশ্ন চলে এসেছে। অর্থনৈতিক গুরুত্ব বলতে কি লিখবে, যে অ্যানোড মাঠের মধ্যে আমরা সোনা, রূপা, প্ল্যাটিনাম এই ধরনের বিভিন্ন মূল্যবান ধাতু পেয়ে থাকি। এই হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অংশগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এবং এই সমস্ত আলোচনাগুলির মধ্যে একটা কথা খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেকটি বিষয়ে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। কারণ ভৌত বিজ্ঞান এমন একটি বিষয় যে বিষয়টি কিন্তু ভোলার জায়গা প্রচুর, সেই কারণে কোনোভাবেই কিন্তু তোমরা না লিখে প্র্যাকটিস না করে যাবে না পরীক্ষা দিতে। আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও। তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো আমার। ভৌত বিজ্ঞান একটি অত্যন্ত সহজ অধ্যায়, কিন্তু পড়ে যেতে হবে। যদি দীর্ঘদিন পড়ার থেকে তোমরা বিচ্যুত থাকো তাহলে কিন্তু অনেক কিছুই ভুলে যাবে। লিখে লিখে প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো ফল করবে। আমার শুভকামনা থাকলো তোমাদের সাথে। বেস্ট অফ লাক। প্রিয় ছাত্রছাত্রীরা, অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত মূল্যবান একটা আলোচনা তোমরা শুনলে। অবশ্যই তোমরা এই আলোচনা থেকে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করো। আমি বারবার করে যে কথাটা বলছি, গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই আপনার প্রিয় সন্তানকে এই অনুষ্ঠানটা দেখবার জন্য সুযোগ করে দেবেন। স্যার, আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অবশ্যই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে অবশ্যই আমরা ডাকলে আপনি আমাদেরকে সাড়া দেবেন। এবং প্রসঙ্গত বলে রাখি, স্যার আমাকে বলেছেন, জানিয়েছেন যে কোনো ছাত্রছাত্রীর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু জানানো যেতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি কমেন্ট করে জানাবেন। হ্যাঁ স্যার, এই বিষয়টি কথা বলছি যে আমি সঞ্চালক মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান শুরুর পূর্বেই বলেছি, যেহেতু ছাত্রছাত্রীরা দীর্ঘদিন স্কুল যেতে পারেনি, তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে দূরে ছিল, সেই কারণেই ওনাকে আমি বলেছি যদি এমন কোনো ব্যবস্থা করা যায় যে তাদের কোনো ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, যে কিছু অংশ হয়তো বুঝছি না বা সহায়তা দরকার, তাহলে আমি সেক্ষেত্রে সাথে আছি। তো উনি যেরকম ভাবে বললেন যে কমেন্ট বক্সে তোমরা কোনো যদি ডাউট থাকে সেটা তোমরা সেখানে রাখতে পারো, অবশ্যই আমি তার উত্তর দিব। এবং মনে রাখবে যে আমি আছি তোমাদের সাথে, এবং এই সংস্থা বা এই চ্যানেলের যে এই প্রশংসনীয় ভূমিকা, তাকে আবার আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং তোমরা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করো। কোনো সমস্যা বা বিষয় ভিত্তিক কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই স্যারের কথা সূত্র ধরে আমি আবারও বলছি, তোমাদের জন্য শুভ কামনা থাকলো আমাদের সকলের পক্ষ থেকে। তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল হোক সেই অপেক্ষায় আমরা সবাই থাকলাম। তোমরা ভালোভাবে প্রস্তুত হও। পরীক্ষা কিন্তু তোমাদের ভালো দিতে হবে এবং দুর্দান্ত একটা রেজাল্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। সকলের এই কামনা, এই শুভ কামনা কিন্তু আমাদের থাকছে তোমাদের জন্য।